বয়কা একটি ফাইটারের নাম, দ্য মোস্ট কমপ্লিট ফাইটার ইন দ্য ওয়ার্ল্ড। জেলের রক্তমাখা ঋণ থেকে শুরু করে অবৈধ আন্ডারগ্রাউন্ড ফাইট পর্যন্ত যেখানে বয়কার নাম, ঠিক সেখানেই প্রতিপক্ষ শরীরের হাড় পর্যন্ত কাঁপতে শুরু করে। কিন্তু এবার তার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ তার নিজেরই ভুল, আর এই ভুল সংশোধন করার জন্য সে নিজে আবারও জড়িয়ে পড়ে দুর্ধর্ষ ফাইটের সাথে, যেখান থেকে বেঁচে ফেরা বলতে গেলে একদমই অসম্ভব। তো আজ জানবো সেই বয়কার গল্প, যে গল্পের শেষটা সবাইকে চমকে দেবে। মৃত্যুর হাত ছেনে ঘেরা চার দেয়াল ভেদ করে বেরিয়ে আসা সেই ফাইটার সবার মন কেড়ে নেবে। তাহলে আর দেরি কেন? সো লেটস ডাইভ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ বয়কা আনডিসপুটেড, যেখানে প্রত্যেকটা ফাইট হবে জীবনকে বাজি রেখে। গল্পের শুরুতেই আমরা রাশিয়ার একটি জেলখানা দেখতে পারি। বলতে গেলে রাশিয়ার সকল জেলখানার থেকে এই জেলখানার নিরাপত্তা ছিল দ্বিগুণ। এই জেলখানাতেই কয়েদির মধ্যে ফাইট করানো হয়। এরপর আমরা দেখতে পারি সেই জেলখানার গার্ডগুলো একটি কয়েদিকে রিংয়ের দিকে নিয়ে আসতে থাকে। এমনকি তাকে নিয়ে আসার দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল যে সে কতটা বেশি শক্তিশালী ছিল। চারজন গার্ড তাকে শিকল দিয়ে বেঁধে এখানে নিয়ে আসে। তার হাইট এবং ফিটনেস দেখে কোনো অংশই দানবের চেয়ে কম মনে হচ্ছিল না। দুর্দান্ত এই ফাইটারের নাম ক্র্যাশার। সে ফাইটিং গ্রাউন্ডে আসার সঙ্গে সঙ্গে সেখানকার সবাই তার নাম ধরে জোরে জোরে চিল্লাপাল্লা করতে থাকে। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে সে অনেক নাম করা। তবে জেলার তাকে হারানোর জন্য একটি নতুন ফাইটার সেখানে নিয়ে এসেছে। তার বিশ্বাস ছিল সে ফাইটার এবার ক্র্যাশারকে হারিয়ে দেবে। এরপর ক্র্যাশারের বাঁধন খুলে দেওয়া হয়। ক্র্যাশার রিংয়ে পৌঁছার সঙ্গে সঙ্গে ফাইট শুরু হয়ে যায়। জেলারের আনা সে ফাইটার অনবরত ক্র্যাশারকে হিট করতে থাকে। তবে এই সময় ক্র্যাশারকে দেখে বোঝাই যাচ্ছিল যে এগুলোতে তার কোনো কিছুই যায় আসে না। ক্র্যাশার আসলেও একটি সুযোগ খুঁজছে। কিছুক্ষণের মধ্যে সে একটি সুযোগও পেয়ে যায়। সে তার প্রতিপক্ষকে চোখের নিমিষেই হারিয়ে দেয়। জেলার সহ সেখানকার উপস্থিত সবাই বুঝতে পারে যে আসলেও ক্র্যাশারকে হারানো একদমই অসম্ভব। এরপর সিনটি পরিবর্তন হয়। এ সময় আমরা ইউরি বয়কাকে দেখতে পারি। আর এই ব্যক্তি হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র। বয়কা ছিল জেল পালানো আসামি। পাশাপাশি তার আরেকটি পরিচয় হচ্ছে ভয়ঙ্কর জেল ফাইটারদের মধ্যে সে অন্যতম। আসলে তার স্কিল এবং স্পিড তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সবকিছুর পাশাপাশি তার একটা বড় স্বপ্ন হচ্ছে সে একদিন চ্যাম্পিয়ন হবে। যার কারণে রাশিয়ার একটি জেল থেকে সে পালিয়ে ইউক্রেনে চলে যায়। ইউক্রেনে যাওয়ার পরে সে আন্ডারগ্রাউন্ডে ফাইট করতে শুরু করে, যেটা বলা যেতে পারে একদমই অবৈধ। কিছুদিনের মধ্যেই এই জায়গাতে তার প্রচুর নামডাক হয়ে যায়। তার স্কিলের কাছে কোনো প্রতিপক্ষই টেকে না। তো যাই হোক, এমন একটি ফাইটিং শেষে সে গির্জাতে পৌঁছে। এরপর সে ফাদারকে অনেকগুলো বাইবেল উপহার দেয়, যেগুলো ছিল তার নিজের টাকায় কেনা। ফাদার এই সময় তার প্রতি প্লিজ হয়ে বলে যে তোমাকে ছাড়া হয়তো আমাদের এই গির্জা কোনোভাবে চালানো সম্ভব ছিল না। তুমি আসলেও অনেক ভালো মনের মানুষ। এ সময় ফাদার তাকে আরও বলতে থাকে, তুমি যদি তোমার জীবনের কোনো কষ্ট থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমার এই ফাইটিং জীবন থেকে ফিরে আসতে হবে। এই ফাইটিংগুলো কোনোভাবেই কোনো ভালো মানুষের জন্য না। বলা যেতে পারে এটা একটা জঘন্য অপরাধ। তাই আমি চাই তুমি খুব দ্রুতই এই ফাইটিং থেকে নিজেকে সরিয়ে নেবে। ফাদারের কথাগুলো শুনে বয়কা কোনো উত্তরই দেয় না। সে চুপ করে সবকিছু শুনতে থাকে। এরপর সিনটি পরিবর্তন হয়। বয়কা যখন প্র্যাকটিস করছিল তখন তার ম্যানেজার গ্রিল তার সামনে এসে তাকে জানায় ইউরোপিয়ান মিক্স মার্শাল আর্ট টুর্নামেন্ট খুবই জনপ্রিয়। আজ সেখান থেকে কিছু গেস্ট আসবে। তুমি যদি তোমার ফাইটিং স্কিলের মাধ্যমে তাদেরকে খুশি করতে পারো, তাহলে তারা তোমাকে চ্যাম্পিয়ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করতে পারে। বয়কা তার ম্যানেজারের কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ সে জানে প্রতিপক্ষ যেই হোক না কেন সে জিতবেই। এরপর আমরা সেই ফাইট দেখতে পারি। বয়কার প্রতিপক্ষ হিসেবে যে নেমেছে তার নাম ছিল ভিক্টর। ভিক্টর নামের এই ব্যক্তিটাও ফাইটার হিসেবে কোনোভাবে কম যায় না। প্রথম দিকে ভিক্টর বয়কাকে বেশ মারতে থাকে, তবে একটা সময় বয়কা কামব্যাক করে। বয়কা এরপর তার স্কিলগুলো দেখানো শুরু করে দেয়। সে প্রথমত লাফিয়ে উঠে তার মুখে আঘাত করে। এতে ভিক্টরের মাউথগার্ড সঙ্গে সঙ্গে মুখ থেকে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ভিক্টর আবারও সেই মাউথগার্ডটি মুখে তুলে নেয়। শুরু হয় আবারও ফাইটিং। বয়কা তখন তাকে উদুম কেলানো শুরু করে দেয়। এরপর বয়কা দর্শকের অ্যাটেনশন নিতে থাকে। ভিক্টর এসে তাকে আবারও অ্যাটাক করে বসে। ভিক্টর কোনোভাবে মানতেই পারছিল না যে এখানে এসে বয়কার কাছে তাকে হেরে যেতে হবে। এরপর বয়কা ভিক্টরকে একটা ঘুষি দিয়ে সেখানেই অজ্ঞান করে দেয়। বয়কা জিতে যায়। চারদিকে তার ফ্যানেরা তার নাম ধরে ডাকতে শুরু করে। ফাইটিং শেষে বয়কা তার ড্রেস পরিবর্তন করতে থাকে। এ সময় টুর্নামেন্টের এজেন্টগুলো তার সাথে দেখা করতে আসে। তারা বলে আজ থেকে 2 সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট শুরু হবে। একবার যদি সেই টুর্নামেন্টে তুমি জিতে যাও, তাহলে তোমার জীবন একদমই পরিবর্তন হয়ে যাবে। যেটা শুনে বয়কা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ বয়কার তো স্বপ্ন একটাই ছিল, চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে আমরা দেখতে পারি তার ম্যানেজার ক্রিল এই ম্যাচটি জিতে যাওয়ার জন্য তার পাওনা তাকে বুঝিয়ে দেয়। এরপর সম্পূর্ণ ড্রেস পরিবর্তন করে বয়কা যখন বাসায় ফিরছিল, তখন সে দেখতে পারে ভিক্টরের অবস্থা একদমই খারাপ। অর্থাৎ যার সাথে আজকে সে ফাইট করেছে তাকে খুবই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু মধ্যপথেই সে মারা যায়। আর এই নিউজটি সে কোনোভাবেই নিতে পারছিল না। বাসায় গিয়ে সে ভালোভাবে ঘুমাতেও পারছিল না। সে বারবার ফাদারের কথা মনে করতে থাকে, কারণ চার্জের ফাদার তাকে এই কথাই বলেছিল যে কোনোভাবেই সে যেন আর এখানে জড়িয়ে না পড়ে। ফাইটিং কোনো ভালো কোনো কাজ না। রাতটি কোনো রকম পার করে দিয়ে সে ক্রিলের সাথে দেখা করতে যায়।
ম্যানেজার ক্রিল তখন তাকে জানায়, ভিক্টরের মৃত্যুতে তুমি এত ভেঙে পড়ছো কেন? প্রত্যেকটা ফাইটার তার জীবন বাজি রেখেই তো এই ফাইটগুলো করে। দুর্ভাগ্যবশত তার মৃত্যু হয়েছে, এটার জন্য তুমি কোনোভাবেই দায়ী না। তুমি তো শুধু নিয়ম অনুসারে ফাইট করে গেছো। এরপরেও বয়কা কোনোভাবেই থেমে থাকে না। সে বারবার বলতে থাকে যে তার পরিবার সম্পর্কে তুমি কি কিছু জানো? তার কি কোনো পরিবার ছিল? ক্রিল তখন ভিক্টরের আনা একটি ব্যাগ তাকে দিয়ে দেয়। ব্যাগটি খোলার পর সে একটি ছবি দেখতে পারে। ছবিতে ভিক্টর এবং তার স্ত্রী ছিল, সাথে একটি চিঠিও ছিল। চিঠিটি পড়ে বয়কা আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। সে কোনোভাবে মানতেই পারছিল না যে তার মাধ্যমে কেউ একজন মারা গেছে। সে ক্রিলের উপর প্রচণ্ড রেগে যায়। ক্রিলকে সে বলতে থাকে যে আমার জন্য একটি মানুষ না, একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, আর তুমি বলছো যে তাতে কোনো যায় আসে না। তাই বয়কা এবার ডিসিশন নেয় যে কোনোভাবেই হোক ভিক্টরের স্ত্রীর সাথে সে এবার দেখা করবে। সে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি তখন ভিক্টরের সমাধির কাজ চলছিল। এ সময় সেখানে অনেক মানুষই উপস্থিত ছিল। পাশাপাশি রাশিয়ার সবচেয়ে বড় মাফিয়া জোরবকেও আমরা দেখতে পারি। সে নিজেও সেখানে উপস্থিত হয়েছে। তবে সে এখানে এসে আলমার দিকে তাকিয়ে থাকে। এরপর সে ভিক্টরের স্ত্রী আলমাকে কাছে ডেকে বলে যে তুমি আর ভিক্টর মিলে আমার কাছে অনেক টাকা লোন করেছো। আমার মনে হচ্ছে না যে এই অবস্থাতে তুমি কোনোভাবে সেই লোন পরিশোধ করতে পারবে, কারণ লোনের পরিমাণ তো একেবারেই কম না। তাই তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার হয়ে যাও, তাহলে তোমাকে আর সে লোন পরিশোধ করতে হবে না। আর এভাবেই তুমি খুব সহজেই রাশিয়াতে ঢুকে পড়তে পারবে। সে তখন তাকে বলতে থাকে যে আপনি এই দিনেও কিভাবে এই কথা বলতে পারেন? আপনি কি সৃষ্টিকর্তাকে কোনোভাবে ভয় পান না? জোরব তখন তাকে টাচ করে বলে, আমি আসলেও তোমাকে শুধুমাত্র সাহায্য করার জন্যই এই কথা বলেছি। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি ক্রিল বয়কাকে একটি নকল পাসপোর্ট ধরিয়ে দিচ্ছে। বয়কা যখন পাসপোর্টটি হাতে নেয় তখন ক্রিল তাকে জানায়, এই পাসপোর্টটি নিয়েই তোমাকে রাশিয়াতে ঢুকতে হবে। তবে সেখানে যাওয়ার জন্য একটি লোকাল বাসে তোমাকে যেতে হবে। মধ্যপথে সেখানকার আর্মি তোমাকে থামাবে। সেখানকার চেক শেষ হয়ে যাওয়ার পরে তারা তোমাকে ছেড়ে দেবে। আর এভাবেই তুমি খুব সহজেই রাশিয়াতে ঢুকে পড়তে পারবে, কারণ মধ্যপথে যে জায়গাতে আর্মিরা চেক করবে তোমাকে সেখানে কোনো প্রকার ইন্টারনেট নেই। আর ইন্টারনেট না থাকার কারণে তারা কোনোভাবে বুঝতেই পারবে না যে তোমার হাতের এই ডকুমেন্টগুলো আসল নাকি নকল। তবে দয়া করে সেখানে কোনো ঝামেলা পাকিও না। এরপর আমরা দেখতে পারি বয়কা একটি বাসে উঠে বসে। এমনকি সঠিকভাবে অ্যান্সার দিয়ে আর্মি চেকিং পয়েন্টও সে কোনো রকম পার হয়ে যায়। রাশিয়ায় গিয়ে সে একটি হোটেলে উঠে পড়ে। এরপর আলমার দেওয়া চিঠির ঠিকানা অনুযায়ী সে বেরিয়ে পড়ে। ঠিকানা অনুযায়ী পৌঁছে বয়কা দেখতে পারে যে এটা আসলেও একটা অনাথ আশ্রম, যেখানে আলমা সবার দেখাশোনা করে। তবে দুর্ভাগ্যবশত ঠিক সে সময়ে জোরব এসে তাকে তুলে নিয়ে যায়। আলমা দূর থেকে বয়কাকে লক্ষ্য করে। সে আসলেও তখনও পর্যন্ত জানে না বয়কা কে বা কেন তার কাছে এসেছে। বয়কা তখন সেখানে থাকা একজন ব্যক্তির কাছ থেকে জোরবের আন্ডারগ্রাউন্ডের ফাইটিং ক্লাবের ঠিকানা নিয়ে নেয়। এরপর সে ঠিকানা অনুযায়ী পৌঁছেও যায়। বয়কা সেখানে গিয়ে দেখতে পারে আলমা সবাইকে ওয়াইন ডিস্ট্রিবিউট করছে। তবে আলমা সে সময় বয়কাকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। আলমা জিজ্ঞাসা করে, কেন আমার পিছু নিয়েছেন? এর আগেও দেখেছি আপনি আমার সাথে কথা বলতে এসেছিলেন, এখন আমার পিছু লেগে এখানেও চলে এসেছেন। বয়কা এই সময় তাকে ভিক্টরের কথা জানায়। তবে বয়কার কথাটি শেষ হওয়ার আগে জোরবের গার্ড সালভা সেখানে উপস্থিত হয়। সে বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে কোনো একটা কথা চলছে। সালভা তখন আলমাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর বয়কাকে নিয়ে সেই ক্লাব থেকে সে বাইরে চলে আসে। আর এসব কিছু জোরব সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারছিল। তখন সে তার লোকজনদেরকে বয়কাকে মেরে ফেলতে বলে। শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। বয়কা এক এক করে সবাইকে মারতে শুরু করে। শেষ মুহূর্তে সালভা তাকে পিছন থেকে বন্দুক তাক করে বসে। এতেও কোনো লাভ হয় না। সে চোখের পলকে সালভার কাছ থেকে সে পিস্তলটি নিয়ে তাকে সেখানে মেরে দেয়। এই ঘটনাটি শেষ হওয়ার মধ্যেই জোরব সেখানে উপস্থিত হয়। সে বয়কাকে বলে, তুমি তো খুব ভালো ফাইট করো দেখছি। তুমি কি জানো এই ক্লাবের মালিক আমি? তুমি চাইলে আমার হয়ে ফাইট করতে পারো। বয়কা তাকে বলে, আমি কোনো ফাইট করতে আসিনি, আমি এখানে এসেছিলাম আলমার সাথে কথা বলতে। জোরব তখন বয়কার উপরে রেগে যায়। সে তখন তাকে বলে যে তার সাথে কথা বলার কোনো অধিকারই তোমার নেই, কারণ আমি তাকে অলরেডি কিনে নিয়েছি। বয়কা তখন লক্ষ্য করে চারদিকে জোরবের অনেকগুলো গুন্ডা ছিল, এমনকি তাদের হাতে ভারী ভারী অস্ত্রও ছিল। সে তখন খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে তাদের সাথে ফাইট করা একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই তখন বয়কা তাদেরকে আর কিছুই না বলে সেখান থেকে কেটে পড়ে। জোরব সালভাকে ডেকে বলে যে এই লোকটির উপরে ভালোভাবে নজর রাখো, কারণ তার উদ্দেশ্য কোনোভাবেই ভালো মনে হচ্ছে না। হোটেলে ফিরে বয়কা ঘুমিয়ে যায়। তবে বেশ কিছুদিন হলো বয়কার ঘুম কোনোভাবেই ভালো হচ্ছে না। সে বারবার ফাইটিংয়ের সেই নির্মম দৃশ্যগুলো দেখতে থাকে, যে দৃশ্যগুলো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর এভাবে স্বপ্নের মধ্যেই তার বারবার ঘুমও ভেঙে যায়। তো কোনো রকম সে রাতটি পার করে দিয়ে কমিউনিটি সেন্টারে সে আবারও ফিরে যায়। গার্ড তাকে বাধা দিতে গেলে সে গার্ডকে সেখানেই মেরে অজ্ঞান করে দেয়। এরপর বয়কা আলমার সাথে দেখাও করে। বয়কার সাথে থাকা সে স্মৃতিস্বরূপ ভিক্টরের একটি চিঠি সে আলমার হাতে তুলে দেয়। আলমা ভাবতে থাকে বয়কা হয়তো ভিক্টরের বন্ধু, তাই তখন ভিক্টরকে দেখে সে অনেকটাই খুশি হয়। বয়কা তখন তাকে জিজ্ঞাসা করে, জোরব কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে?
আলমা জানায়, আমি আর ভিক্টর মিলে জোরবের কাছ থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছিলাম। মূলত এই টাকাগুলো আমরা অনাথ আশ্রমে খরচ করেছি। আমরা দুজন মিলে ভেবেছিলাম যে জোরবের এই লোন আমরা যে কোনোভাবেই হোক পরিশোধ করতে পারবো। এর মধ্যেই ভিক্টর মারা গেল। জোরবের কাছ থেকে নেওয়া লোন কোনোভাবেই আমি পরিশোধ করতে পারবো না, কারণ এত টাকা তো আমার কাছে নেই। তাই এখন বাধ্য হয়ে আমি জোরবের হয়ে কাজ করি। আপনি কি ভিক্টরের শেষ ফাইট দেখেছিলেন? বয়কা তখন উত্তর দেয়, ভিক্টর আসলেও আমার সাথেই ফাইট করতে মারা গিয়েছে। তবে এখানে আমার কোনো অপরাধী ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি এরপর আপনার এখানে এসেছি শুধুমাত্র সহযোগিতা করার জন্য, কারণ আমি এই ফাইটিংয়ের পরে নিজেকে অনেক অপরাধী মনে করছিলাম। আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন তাহলে আমি হয়তো ভালোভাবে বাঁচতে পারতাম। এই কথা বলে কিছু টাকা আলমার হাতে সে তুলে দেয়, অর্থাৎ যে টাকাটি ভিক্টরের সাথে জিতে সে পেয়েছিল। আলমা এটা শোনার পর সে প্রচণ্ড রেগে যায়। টাকাটি তার দিকে ছুড়ে দিয়ে তাকে বলতে থাকে যে তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি হয়তো শুধুমাত্র টাকার জন্যই ভিক্টরকে মেরে ফেলেছো। তোমার কাছ থেকে কোনো টাকা নেওয়া তো দূরে থাক, আমি তোমাকে এরপরে আর কোনোদিনও দেখতে চাই না। এরপর বয়কা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি জোরব তার ফাইটিং ক্লাবের জন্য ভালো একটি ফাইটার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো ভালো ফাইটার তার কপালে জুটছিল না। সে চারদিকে খোঁজ লাগিয়ে রেখেছে একটি ভালো ফাইটার পাওয়ার জন্য। আর এ সময় সেখানে বয়কার এন্ট্রি হয়। সে এক ঘুষিতে জোরবের একটি গার্ডকে উড়ে ফেলে দেয়। জোরবের সামনে গিয়ে সে বলে, আলমা তোমার কাছ থেকে কত টাকা নিয়েছিল? জোরব তখন বয়কার দিকে তাকিয়ে হাসতে থাকে। সে বলে যে আলমার সাথে তোমার আবার কিসের সম্পর্ক? আলমা যে পরিমাণ টাকা আমার কাছ থেকে নিয়েছে সেই পরিমাণ টাকা তোমার পক্ষে দেওয়া কোনোদিনও সম্ভব না। তাই বাঁচতে হলে এখনই এখান থেকে পালিয়ে যাও, তা না হলে তুমি মারা পড়বে। বয়কা তখন তাকে বলে, আমি তোমার সাথে একটি ডিল করতে চাই। তুমি যেহেতু একটি ভালো ফাইটার খুঁজছো, আমি তোমার হয়ে ফাইট করতে পারি। বিনিময়ে তুমি আলমাকে ছেড়ে দাও। জোরব তখন তার দিকে এগিয়ে আসে, বলে, তোমার কথা মেনে নিলাম, কিন্তু তোমার 3টি ফাইট করতে হবে। এমনকি এই ফাইটিংয়ের মধ্যে আমার চ্যাম্পিয়নকে তোমার অবশ্যই হারিয়ে দিতে হবে। আর যদি তুমি হারাতে পারো তাহলে আমি অবশ্যই আলমাকে মুক্ত করে দেব। বয়কা সঙ্গে সঙ্গে তার কথায় রাজি হয়ে যায়। তবে এর পাশাপাশি সে একটি শর্তও জুড়ে দেয়। শর্ত হলো, প্রত্যেকটা ফাইটের পর তাকে একটা দিন করে রেস্ট দিতে হবে, এমনকি তার প্র্যাকটিসের জন্য জায়গাও করে দিতে হবে। এ সময় জোরব বয়কাকে তার নাম ধরে ডাকে। বয়কা এতে অনেক বেশি অবাক হয়ে যায়। জোরব তাকে বলে, কি তুমি অবাক হয়ে গেলে? আমার এই শহরের সকল তথ্যই আমি রাখি, আর আমি তোমাকে চিনব না? আমি এটাও জানি রাশিয়ার জেল থেকে তুমি পালিয়ে গেছো। তবে তুমি কোনো টেনশন করো না, আমি থাকতে পুলিশ তোমার কিছুই করতে পারবে না। এরপর তাদের দুজনের কথা শেষ হয়। সালভা তখন জোরবকে বলে, বস আপনি কেন এই লোকের পিছনে লেগে আছেন? কেন বা তার পিছনে এতগুলো সময় দিচ্ছেন? জোরব তখন তাকে বলে, আমি কখনোই তার পিছনে সময় নষ্ট করছি না। বয়কা যে কি জিনিস সেটা কিছুক্ষণ পরেই তুমি জানতে পারবে। আলমা এরপর বয়কার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে তাকে বলে যে তুমি কি মনে করছো যে এই ফাইটিংয়ের মাধ্যমে আমার মন জয় করে নেবে? ভিক্টরের মৃত্যুর জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব? তুমি মোটেও সেটা ভেবো না। তুমি যে অন্যায় করেছো আমার জীবনে সেটার কোনো মাফ হয় না। তুমি চলে যেতে পারো, তোমার কোনো সহযোগিতাই আমার দরকার নেই। বয়কা তখন আবারও বলতে থাকে যে ভিক্টরের মৃত্যুটা পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি কখনোই চাইনি যে তার মৃত্যু হোক। তার মৃত্যুতে সত্যি বলতে আমি নিজেও কষ্ট পেয়েছি, যার কারণে আমি এত কিছু ছেড়ে এখানে চলে এসেছি শুধুমাত্র আপনাকে সহযোগিতা করার জন্য। যদি আপনাকে মুক্ত করে কিছুটা হলেও ঋণ পরিশোধ করা যায় তাহলে আমি অনেক খুশি হতাম। আর এই জন্যই আমি এখানে এসেছি। আমি যে করেই হোক আপনাকে মুক্ত করে ছাড়ব। এসব কথা শোনার পরেও আলমা কোনোভাবেই তাকে বিশ্বাস করে না, যার কারণে বয়কার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে আবারও সে চলে যায়। এরপর বয়কা ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতে থাকে। একটি দেহধারী ব্যক্তি তাকে বারবার ডিস্টার্ব করতে শুরু করে। বয়কা প্রথমত তাকে কিছুই বলে না, কিন্তু যখন সে দেখতে পারে যে তার জন্য ভালোভাবে প্র্যাকটিসই করা যাচ্ছিল না, তাকে একটা লাথি দিয়ে সেখানেই অজ্ঞান করে দেয়। যা দেখে সেখানে উপস্থিত সবাই খুবই ভয় পেয়ে যায়। তাকে আর কোনো কিছু বলার কোনো সাহসই পায় না। এরপর সেদিন রাতে বয়কার প্রথম ফাইটই শুরু হয়ে যায়। বরিশ নামের একজন ব্যক্তি তার বিরুদ্ধে ফাইট করতে থাকে, কিন্তু বরিশ তার সাথে কোনোভাবে টিকে উঠতে পারে না। বয়কার মাথা নষ্ট করা ফাইটিংয়ের মাধ্যমে সে একদম কুপোকাত হয়ে যায়। শেষ পর্যন্ত বয়কা খুব সহজেই সে ফাইটিংয়ে জিতে যায়। আলমা তখন বয়কাকে পানি দিতে আসে। বয়কা তাকে জিজ্ঞাসা করে যে শান্তিমতো আমি কোনো জায়গায় ট্রেনিং নিতেই পারছি না, আশেপাশে কি কোনো ট্রেনিং সেন্টার আছে যেখানে গেলে আমি শান্তিমতো ট্রেনিং নিতে পারবো? আলমা তখন বলে, এখান থেকে মাত্র কিছু মিনিটের দূরত্বেই একটা জিম সেন্টার আছে, সেখানে গেলেই তো তুমি ভালোভাবে ট্রেনিং করতে পারো। বয়কা তখন তাকে জানায় যে আমি অলরেডি সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখানকার প্রত্যেকটা মানুষের বিহেভিং একদমই বোকার মতো। তাদের জ্বালাতেই তো আমি ভালোভাবে ট্রেনিং নিতে পারছি না। আলমা তখন তাকে বলে, কালকে তুমি কমিউনিটি সেন্টারে চলে আসো, সেখানেই তোমার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। পরদিন দেখা যায় আলমা সেই কমিউনিটি সেন্টারে তার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। আসলে এই রুমটা ছিল ভিক্টরের। ভিক্টর আগে এই জায়গাতেই প্র্যাকটিস করত। বয়কা এই জায়গাটি দেখতে পেরে খুবই খুশি হয়ে যায়, কারণ তাকে ডিস্টার্ব করার এখানে আর কেউই নেই। তবে এ সময় দেখা যায় দরজা দিয়ে কিছু ছোট ছোট বাচ্চা তাকে ফলো করছে। আলমা তখন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। বয়কা আলমাকে বলে, তাদেরকে এখান থেকে সরানোর কি দরকার? আমার প্র্যাকটিস দেখে তো তারা ইন্সপায়ার্ড হতে পারে।
তারা এখানেই থাকুক। এ কথা শোনার পর আলমা তাদেরকে সেখানে রেখেই সেখান থেকে চলে যায়। এরপর বয়কা আবারও তার প্র্যাকটিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেদিন রাতেই বয়কার আরেকটি ফাইটিং কম্পিটিশন ছিল। আজকে আর একজনের সাথে না, বরং দুজনের সাথে ফাইটিং কম্পিটিশন করতে হবে। বয়কার এগেনস্টে যে দুজন ফাইট করবে তারা ছিল অজিরো এবং অজিরোর ভাই। বলতে গেলে তারা দুই ভাই কমপ্লিট ফাইটার, যা থেকে বোঝাই যাচ্ছিল যে আজকে বয়কার জিতে যাওয়াটা এতটাও সহজ হবে না। প্রথম দিকেই আমরা দুপক্ষের মধ্যে বেশ মারপিট দেখতে পারি। গ্যালারিতে আমরা জোরবকে দেখতে পারি। আজকে হয়তো সে পুরোপুরি চিন্তামুক্ত ছিল। বয়কার সাথে দুজন ফাইট করছে, বয়কা কিভাবে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি বয়কা অজিরোকে অ্যাটাক করে বসে। এই সুযোগে অজিরোর ভাই বয়কার পিঠে জোরে একটি লাথি মেরে বসে, যার কারণে পিঠে বয়কার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। সে গিয়ে রিংয়ের দড়ি আঁকড়ে ধরে। তবে সামনের দিকে তাকিয়েই সে আলমাকে দেখে আবারও ফাইট শুরু করে দেয়, কারণ তাকে পিছু হটলে চলবে না। যেভাবেই হোক তার ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। এরপর দেখা যায় খুবই দ্রুত সে দু ভাইকে মেরে একদম অজ্ঞান করে দেয় সে। বয়কা আবারও জিতে যায়। তবে জোরব এই অবস্থা দেখে একদমই স্বাভাবিক থাকতে পারে না। সে প্রচণ্ড রেগে যায়। সে ভাবতেই পারছিল না যে দুজনের সাথে কিভাবে বয়কা একাই জিততে পারে। আর এই রাগ থেকে সে জেলের অফিসারকে ডেকে পাঠায়। তাকে সে টাকা দিয়ে বলে, যেভাবেই হোক আমার ক্র্যাশারকে চাই। আর আপনারা হয়তো ক্র্যাশারকে চিনতে পারছেন। মুভির শুরুতেই আমরা কিন্তু ক্র্যাশারকে দেখেছিলাম, যাকে ফাইটিং রিংয়ে নিয়ে আসার জন্য 4 জন মানুষ বেঁধে নিয়ে আসছিল। এমনকি সে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আমি তখনই বলেছিলাম। তো যাই হোক, জোরবের এই কথা শুনে সে অফিসার তখন তাকে জানায় এটা কোনোভাবেই সম্ভব না। এক তো ক্র্যাশার খুবই বিপজ্জনক একজন কয়েদি। তাকে জেলখানা থেকে বের করা মানেই হচ্ছে বিপদের সম্মুখীন হওয়া। তার উপর আবার এর আগেও আমি আপনার জন্য তাকে একবার বের করে নিয়ে এসেছিলাম। কোনো রকম সেবারের বারে আমার চাকরি বেঁচে যায়। এবার যদি তাকে বের করি তাহলে তো আমার চাকরিই থাকবে না। পাশাপাশি সে যদি পালিয়ে যায় তাহলে এটার জবাবদিহি আমি কোনোভাবেই করতে পারবো না। এ সময় জোরব তাকে বলে যে আমি এর পরিবর্তে আপনাকে বয়কাকে দিতে পারি। জেলের অফিসার বয়কার কথা শুনে অনেকটাই ঠান্ডা হয়ে যায়, কারণ বয়কা তো তাদের জেল থেকেই পালিয়েছিল, যার জন্য উপর মহল থেকে তাদের উপরে এখনো পর্যন্ত চাপ আছে। তারা এখনো পর্যন্ত বয়কাকে খুঁজে বেড়াচ্ছে। বয়কাকে পাবার আশায় শেষ পর্যন্ত সেই অফিসার এবারের বারে তার কথায় রাজি হয়ে যায়। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি কমিউনিটি সেন্টারের সেই রুমে বয়কা প্র্যাকটিস করে যাচ্ছে। তাকে দেখে অবশ্য খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল যে তার শরীরে প্রচণ্ড ব্যথা আছে। সে ভালোভাবে মুভমেন্টও করতে পারছিল না। এ সময় সেখানে আলমা চলে আসে। আলমা তাকে বলে শরীরে ব্যথা থাকাকালীন অবস্থাতেই প্র্যাকটিস করতে হয়। এটা সে ভিক্টরের কাছ থেকে শিখেছিল। এরপরেই সে তার হাতে থাকা মলমটি বয়কার দিকে এগিয়ে দেয়। বয়কা সেটা তার ব্যথা স্থানে লাগানো শুরু করে, কিন্তু সে এতটাই ব্যথা পেয়েছিল যে সে জায়গা পর্যন্ত তার হাত কোনোভাবেই পৌঁছায় না। আলমা তখন সেই মলমগুলো নিয়ে তার নিজের হাতে মাসাজ করতে শুরু করে। তখন সে বয়কাকে বলে যে তুমি পারলে তো এখান থেকে চলে যেতে পারো। আমার জন্য এত কিছু তোমার করার কি বা দরকার। জোরব কিন্তু খুব একটা ভালো মানুষও না, সে তোমার যে কোনো ক্ষতিও করে দিতে পারে। বয়কা তখন তাকে বলে যে তুমি কেন পালাচ্ছ না, তুমি চাইলেও তো জোরবের কাছ থেকে অনেক দূরে পালিয়ে যেতে পারো। আলমা জানায় আমি যদি এখান থেকে চলে যাই তাহলে অনাথ আশ্রমের কি হবে। সেখানকার প্রত্যেকটা শিশু তাদের জীবনের স্ট্যান্ডার্ড লেভেলটা হারিয়ে ফেলবে। এমনকি ভালো কোনো গাইড না পাওয়ার জন্য তাদের জীবন নষ্ট হয়ে যেতে পারে। এমনকি তাদেরকে শুধুমাত্র আমি না, বরং ভিক্টরও খুবই ভালোবাসত। তাই আমার পক্ষে তাদেরকে ছেড়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সিনটি পরিবর্তন হয়। আলমা তখন জোরবের আস্তানায় কাজ করতে থাকে। জোরব সেই রুমে ঢুকে পড়ে। এরপর জোরব তাকে ভিক্টরের মৃত্যু নিয়ে নানা রকম মিথ্যা কথা বলতে থাকে। সে বলে ভিক্টরের মৃত্যুর পিছনে বয়কা দায়ী। আসলে বয়কাই তাকে মেরে ফেলেছে। আলমা তখন তার কথার কোনো উত্তর না দিয়ে তার কাজ চালিয়ে যায়। তবে এগুলো কথা শেষে জোরব জোর করে তাকে কিস করতে চায়। আলমা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, যার কারণে জোরব সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়। প্রচণ্ড রেগে গিয়ে সে বলে যে আমি যেন আর কখনোই দেখি না যে তোমার সাথে তার দেখা হয়েছে। আর যদি দ্বিতীয়বার দেখা হয় তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে সে রুম থেকে সে বেরিয়ে যায়। এরপর দিন বয়কা আলমার সাথে দেখা করতে যায়। আলমা তখন বয়কার উপরে প্রচণ্ড রেগেছিল, কারণ সে তখনও পর্যন্ত সন্দেহ করতে থাকে যে ভিক্টরকে হয়তো বয়কাই মেরে ফেলেছে। তাই সে বয়কাকে জিজ্ঞাসা করে সেদিন আসলে ভিক্টরের সাথে তুমি কি করেছিলে। বয়কা তখন তাকে বলে আমি অনেক আগে থেকেই ফাইটিং করতাম। এমনকি আমি খুব একটা ভালো মানুষ ছিলাম না বলে আমি জেলেই থাকতাম। তবে একসময় আমি ভাবতে থাকি যে আমি একদিন চ্যাম্পিয়ন হব। একদিন আমি জেল থেকে পালিয়ে সেই স্বপ্নের দিকে আগাতে শুরু করি। তারপর থেকে আমি অনেকগুলো ফাইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আর এভাবে একদিন ভিক্টরের সাথেও আমার লড়াই হয়। তবে দুর্ভাগ্যবশত সেদিন হয়তো খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ভিক্টর মারা যায়। এর পিছনে সত্যি বলতে আমার কোনো হাতই ছিল না। আমি কখনই চাইনি যে কাউকে খুন করব, কারণ এটা তো আমার কোনো উদ্দেশ্যই না। আমার উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া। বয়কার এই কথাগুলো শুনে ভিক্টরের মৃত্যুর কথা ভেবে আলমা আবারও কষ্ট পেয়ে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। সেদিন রাতেই বয়কাকে আবার 3 নাম্বার ফাইট করতে হবে। আজকে তার একটি স্পেশাল ফাইটারের সাথে ফাইট করতে হবে, যার নাম ছিল ইগোর। ফাইটিং দুনিয়াতে ইগোর বেশ খ্যাতি ছিল। সেও অনবরত অনেক কম্পিটিশন উইন করেছে। তাই বলাই যেতে পারে আজকের ফাইটিংটা বয়কার জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। ফাইটিং শুরু হয়ে যায়।
বয়কার প্রতিপক্ষ ইগোর বারবার তাকে মারতে শুরু করে। বয়কা যেন তার কাছে কোনোভাবে পাত্তাই পাচ্ছিল না। ইগোর এ সময় বয়কার সেই দুর্বল জায়গাটা শনাক্ত করতে পারে। অর্থাৎ আগের দিন বয়কা যে পিঠে ব্যথা পেয়েছিল সেটা ইগোর বুঝতে পারে, যার কারণে ঘুরে ফিরে সে তার সেই জায়গাতেই আঘাত করতে শুরু করে। বয়কা এতে অনেক দুর্বল হয়ে পড়ে, যার জন্য বয়কা প্রচণ্ড ব্যথা পেতে থাকে। তারপরে সে আলমার কথা ভেবে কোনোভাবে হার মেনে নিতে রাজি না। সে আবারও তার সাথে ফাইট করতে শুরু করে। তবে ঠিক শেষের দিকে যেয়ে সে এমন একটা ফাইট ব্যাক করে যে একটা আঘাতেই ইগোর অজ্ঞান হয়ে যায়। বয়কাকে আবারও উইনার হিসেবে ঘোষণা করা হয়। চারদিকে দর্শক বয়কার ফাইটিংয়ে উল্লাস করতে থাকে। তারা সবাই মিলে বয়কার নাম ধরে ডাকতে থাকে। আর এই দৃশ্যগুলো দেখে নিজেরও অজান্তে আলমার চোখে পানি চলে আসে। আর এটা ছিল বয়কার ৩ নাম্বার ফাইটিং। তাই বয়কা ভাবতে থাকে যে এরপরে আলমাকে অবশ্যই মুক্ত করা হবে, কারণ তার সাথে জোরবের ডিল ছিল যে সে যদি ৩টা ফাইটিং পরপর জিততে পারে তাহলে অবশ্যই আলমাকে মুক্ত করে দেওয়া হবে। তাই সে এই ফাইটিংয়ের পর ইউক্রেনে ফিরতে চায়। আর এ সময় জোরব তার সামনে গিয়ে বলে, তোমাকে আরেকটি কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। বয়কা তখন তার কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমি তো তোমার ক্লাবের চ্যাম্পিয়নকে এখন হেরে দিলাম। তোমার সাথে হওয়া ডিল অনুযায়ী আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন তোমার উচিত আলমাকে ছেড়ে দেওয়া। জোরব তখন তাকে বলে, এগোর আমার আসল চ্যাম্পিয়ন ছিল না। আমার আসল চ্যাম্পিয়নের সাথে তো তুমি এর পরে ফাইট করতে যাচ্ছ। আর তুমি যদি এই মুহূর্তে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো, তবে আমি আলমাকে অন্য জায়গায় বিক্রি করে দেব। বয়কা তার কথাগুলো শুনে প্রচণ্ড রেগে যেতে থাকে, কিন্তু এরপরেও তার কিছুই করার ছিল না। তাই সে তার কথাতে আবারও রাজি হয়ে যায়। এরপর বয়কার ম্যানেজার ক্রিল তাকে কল করে। বয়কা কল রিসিভ করতেই ক্রিল তাকে জানায় যে তুমি যদি 10টার বাসে রওনা না হও তাহলে কোনোভাবেই ইউরোপিয়ান লিগে তুমি খেলতে পারবে না। বয়কা তখন তাকে জানায়, আমি ঠিক সময় মতো চলে আসব। এই বলেই সে তার কল কেটে দেয়। আর এই মুহূর্তে আমরা দেখতে পারি জেলের অফিসার ক্র্যাশারকে নিয়ে সেখানে পৌঁছে যায়, যাকে প্রত্যেকবারের মতোই 4 জন বেঁধে সেখানে নিয়ে আসছে। ক্র্যাশারকে দেখে এই মুহূর্তে এতটাই ভয়ানক মনে হচ্ছিল সে যেন এখনই কাউকে খুন করে ফেলবে। এরপর দেখা যায় বয়কা এবং ক্র্যাশারের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। বয়কা অনবরত তাকে হিট করতে শুরু করে, কিন্তু এত হিট করার পরেও ক্র্যাশারের যেন কোনো কিছুই হচ্ছিল না। তার শরীর তো একদমই লোহার মতো, তার যেন কোনো ফিলও ছিল না। এরপর একটি সুযোগ বুঝে ক্র্যাশার বয়কার মুখে একটি আঘাত করে বসে, যার কারণে সঙ্গে সঙ্গে তার মাউথ গার্ডটি সেখান থেকে ছুটে দূরে চলে যায়। এরপর বয়কা গ্রাউন্ডে লুটে পড়ে। বয়কার এমন দুর্দশা দেখে গ্যালারি থেকে জোরব অনেকটাই খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে বয়কা এবারের বারে আর বাঁচতেও পারবে না। তবে তার পাশে আলমা অনেকটাই টেনশনে পড়ে যায়। বয়কা আলমার দিকে তাকিয়ে সে আবারও উঠে দাঁড়ায়। তখন তার মুখ থেকে অনবরত রক্ত পড়তে থাকে। তবে এরপরেও বয়কা খুব একটা সুবিধা করে উঠতে পারে না। ক্র্যাশার বয়কাকে এবার গ্রাউন্ডে আছড়ে ফেলে দেয়। বয়কা এরপরেও হার মানে না। সে আবারও উঠে দাঁড়ায়। এবার সে তার প্রচণ্ড শক্তি দিয়ে তাকে আঘাত করতে শুরু করে। এবার শুরু হয় দুর্দান্ত ফাইটিং। বয়কার স্পান্সগুলোতে এবার ক্র্যাশার অনেকটাই দুর্বল হতে থাকে। বয়কা এ সময় তাকে এত দ্রুত হিট করতে থাকে যে কোনোভাবেই ক্র্যাশার তাকে থামাতেই পারছিল না। শেষ পর্যন্ত ক্র্যাশার যখন আবারও দাঁড়ায় তখন বয়কা তাকে এত জোরে একটি লাথি দেয় যে সে লাথিতে সে রিং থেকে বাইরে পড়ে যায়। এমনকি এই হিটেই ক্র্যাশার জ্ঞান হারিয়ে ফেলে। জোরব এ সময় তার টিমকে পুলিশকে ডেকে আনতে বলে, যেন সে পুলিশ বয়কাকে ধরে নিয়ে যায়, কারণ বয়কার এই রূপ দেখে সে অনেকটাই ভয় পেয়ে গেছে। বয়কাকে যদি না থামানো যায় তাহলে হয়তো আজকেই তার শেষ দিন হতে যাচ্ছে। এরপর সে আলমাকে জিম্মি করে সামনের দিকে এগোতে থাকে। বয়কা যেটা দেখতে পেরে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু জোরবের গার্ডরা তাকে মারতে শুরু করে। বেসবল দিয়ে তাকে এমনভাবে আঘাত করতে থাকে যে সে কোনোভাবেই আর উঠতে পারে না। যে দৃশ্যগুলো দেখে আলমা খুবই ভয় পেয়ে যায় এবং অনেক চিৎকার করতে শুরু করে। আলমার চিৎকারে বয়কা আবারও উঠে দাঁড়ায়। এরপর বয়কা গার্ডের হাত থেকে সেই ব্যাটগুলো নিয়ে তাদেরকে মারতে শুরু করে। শেষ পর্যন্ত তাদেরকে পরাজিতও করে। তবে উপরের গ্যালারি থেকে জোরবের আরেকজন গার্ড তাকে গুলি করে বসে। এবার দুটি গুলি গিয়ে বয়কার কাঁধে এবং পায়ে বিঁধে পড়ে। বয়কা তবুও থেমে থাকে না। সে নিচে পড়ে থাকা গার্ডের কাছ থেকে পিস্তলটি নিয়ে উপরের গ্যালারির সেই গার্ডকে সঙ্গে সঙ্গে গুলি করে বসে। আর এই গুলিতে সে গার্ডটি সেখানেই মারা যায়। এরপর বয়কা দ্রুত বাইরে চলে যায়। জোরব তখন আলমাকে নিয়ে গাড়িতে উঠতেই যাচ্ছিল। বয়কা তখন তাকে থামতে বলে। তবে জোরব তখন তাকে বলে, তোমার হাতের পিস্তলটি এখনই ফেলে দাও, তা না হলে আমি আলমাকে মেরে ফেলবো। বয়কা তখন তার হাতের পিস্তলটি নিচে রেখে দেয়। জোরব বয়কাকে জানায়, আলমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছুই নেই। ভালো হয় যদি তুমি তার জীবন থেকে কেটে পড়ো, আমি আমার সাথেই তাকে নিয়ে যাব। এই কথা চলাকালীন অবস্থাতেই তার হাতের মধ্যে আলমা কামড়ে দেয়। আর এই সুযোগ বুঝে বয়কা তখন তাদের দিকে তেড়ে আসে। তবে জোরব এই সময় বয়কার দিকে গুলি চালিয়ে দেয়। গুলিটি গিয়ে সোজা তার পেটে লাগে। এরপরেও বয়কা কোনোভাবেই থেমে থাকে না। জোরবকে সে ধরে সঙ্গে সঙ্গে তাকে স্পান্স করতে থাকে। শেষ পর্যায়ে তার গলা চেপে ধরে তাকে সেখানে মেরে ফেলে। তারপরে বয়কা মাটিতে লুটে পড়ে, কারণ একজন মানুষ আর কতক্ষণ বেঁচে থাকবে। 3টা গুলি লেগেছে তার শরীরে, হয়তো তার সময় এখানেই শেষ হতে যাচ্ছে। আলমা তখন তার মাথা কোলে নিয়ে নেয়। বয়কা তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারোনি? আলমা তখনও পর্যন্ত তার কোনো উত্তরই দেয় না। এরপর 6টি মাস পার হয়ে যায়। আমরা দেখতে পারি তখনও পর্যন্ত বয়কা বেঁচে আছে। তবে পুলিশ তখন তাকে ধরে নিয়ে গিয়ে জেলখানাতে আটকে রেখেছে।
আর সেই জেলখানাতেই আলমা তার সাথে দেখা করতে এসেছে। আলমা বয়কার সাথে জেলখানায় দেখা করতে এসেছে, তাও আবার ৬টা মাস পরে। সেটা জানতে পেরে বয়কা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি যে আলমা আসলেও তার সাথে কখনো দেখা করতে আসবে অথবা তাকে ক্ষমা করে দেবে। এ সময় তাদের দুজনের মধ্যে কথা চলতে থাকে। বয়কা জানায়, তুমি এখানে এসেছো এটা জানতে পেরে আমি অনেক বেশি অবাক হয়ে গেছি। বলো, তোমার অনাথ আশ্রমের ছেলেপেলেরা এখন কেমন আছে? আলমা এই কথা শুনে একটু হেসে দেয়। তারপরে সে কিছু ড্রয়িং তাকে দেখাতে থাকে। সে বলে, সে বাচ্চা কাচ্চাগুলো তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তারা তোমাকে কল্পনা করেই এই ড্রয়িংগুলো করেছে। আলমা আরও বলতে থাকে যে, তোমার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন আমি তোমাকে আসলেও অনেক ঘৃণা করেছি। এমনকি ভিক্টোরিয়ার মৃত্যুর জন্য আমি তোমাকেই দায়ী করেছি। কিন্তু পরবর্তীতে তুমি প্রমাণ করে দিয়েছো যে আসলেও এখনো পর্যন্ত পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে। তুমি চাইলে তো আমার কাছে ক্ষমা চেতে নাও আসতে পারতে। তারপরেও তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলে। এমনকি নিজের জীবন বাজি রেখে তুমি আমাকে মুক্ত করেছো। আমি লজ্জিত এই কারণে যে তোমার সাথে এতদিন পরে দেখা করতে এসেছি। সত্যি বলতে আমি তোমার সামনে আসতে অনেক ভয় পেয়েছি। আর তাদের কথা শেষ না হতেই পুলিশ আবারও বয়কাকে নিয়ে যায়। বয়কা আজ হয়তো অনেকটাই স্বস্তি পেয়েছে, কারণ আলমার কাছ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত সে ভালোভাবে ঘুমাতেও পারছিল না। এরপর দেখা যায় সে জেলের ভিতরেই সেই ফাইটিং ক্লাবে অংশগ্রহণ করেছে। এখন তার এই ফাইটিংয়ের উদ্দেশ্য খারাপ কোনো কিছু নয়, বরং এখন তার একটাই উদ্দেশ্য, নিজেকে সবার সামনে ভালো একজন ফাইটার হিসেবে উপস্থাপন করা। আর এত সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের এই সুন্দর গল্পটি শেষ হওয়ার মধ্যে দিয়ে আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেল। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।